ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে এখনো পর্যন্ত নিহত হয়েছেন 4 জন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কয়েকটি কার্যালয়ে দখলের অভিযোগ উঠেছে। রাজ্যটিতে মুখ্যমন্ত্রী প্রার্থী ঠিক করতে দফায় দফায় বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। একই সঙ্গে সংঘাতের জন্য প্রতিপক্ষকে দায়ী করছেন তারা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বা সর্বশেষ তথ্য কি আছে? দেখুন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সহিংসতার খবর আমরা দেখছিলাম, কিন্তু এটি যে অবশ্যম্ভাবী ছিল এটা কিন্তু আগেই ধারণা করা হচ্ছিল। কারণ এর আগেও যখন ভারতের যখন নির্বাচন হয়, যখন বিজেপি প্রথমবারের মতো ক্ষমতা আসে 2014 সালে, তারপর 18 সাল, তারপর সবশেষ যখন 24 সালে ক্ষমতা আসে, তারা কিন্তু নির্বাচনের পর এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল এবং সব জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় আমরা বোলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘর বাড়ি, তারপর নির্বাচনী অফিস এগুলো পুড়িয়ে দিতে এবং ভাঙচুর করতে আমরা কিন্তু দেখেছি। এবং এই যে 2011 সাল থেকে এখন পর্যন্ত যে সবশেষ নির্বাচন পর্যন্ত টানা ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, তাদের প্রতি তাদের একটা ক্ষোভ আগে থেকেই ছিল। কারণ তারা বহুবার চেষ্টা করেছে, মোদি নিজে এসেছেন, কিন্তু তারা এই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারে না। এবং এইবার যেহেতু তারা পেরেছেন, এটা একটা বলা যায় যে এটাই অবশ্যম্ভাবী ছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। আমরা একটু দেখে নিই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, প্রাণহানি। এখন পর্যন্ত কিন্তু রাব্বি যে 4 জনের প্রাণহানির খবর আমরা পেয়েছি, 2 জন বিজেপির পক্ষ থেকে এবং 2 জন কংগ্রেসের মৃত্যু হয়েছে। এবং পাশাপাশি আরেকজন সিপিএমের গলায় একজনের গুলি লেগেছে, তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি প্রাণহানি হয়েছে কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। এরপরে দেখেন যে তৃণমূলের বিভিন্ন কার্যালয় দখলের অভিযোগ রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে একটা ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে যেভাবে পাচ্ছে ঘরবাড়ি কিংবা এই যে আপনার নির্বাচনী অফিসগুলোতে এবং দলীয় কার্যালয়গুলোতে তারা হামলা করছে। এবং এই জন্য তারা কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে যে তৃণমূলের 2 জন মারা গিয়েছেন বা এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। এইটাকে বিজেপি এইভাবে বলছে যে তারা যদি তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতো তাহলে পরিস্থিতিটা আরও ভয়াবহ হতো। সেখানে তাদের দাবি যে 200-র মতো প্রাণহানি হয়তো হতে পারতো। আমরা আরেকটি গ্রাফিক্স কার্ড আছে, সেটা আমরা দেখব যে এবং এখন কিন্তু এই যে যেটা বিষয়টি চলছে এখন, সেটি হলো যে সামনের দিনগুলোতে হচ্ছে তারা কিভাবে সরকার গঠন করবে। সরকার গঠন নিয়েও কিন্তু এক ধরনের জটিলতা। সেক্ষেত্রে শাফি, বলা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে যে এখনো পদত্যাগ করার জন্য তিনি অনড়, যে পদত্যাগ করবেন না। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। ভারতীয় নির্বাচনী কালচারে এই ধরনের নজির নাই। এই প্রথমবারের মতো মমতা ব্যানার্জি এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। কিন্তু পদত্যাগ করলেই কি আর না করলে কি, ভারতীয় যে সাংবিধানিক রীতিনীতি অন্তত তারা যেটা মেনে থাকেন, সেই জায়গায় বলা হচ্ছে আগামীকাল 7 তারিখ এই সরকারের মেয়াদ শেষ হবে এবং মেয়াদ শেষ হওয়ার পরে বাই ডিফল্ট মমতা ব্যানার্জি এই প্রধানমন্ত্রীত্বের পদ থেকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে, তাকে তিনি আর থাকতেন না। সেই ক্ষেত্রে পরবর্তী সরকার যিনি হবেন তার আর পদ দিতে আর বাধা দিতে। এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে সামনে যে মুখ্যমন্ত্রী কে হবেন, আসলে এইটা নিয়ে কিন্তু দফায় দফায় বৈঠক হচ্ছে। কারণ বিজেপির প্রচুর নেতৃত্ব কিন্তু এখানে আসেন এবং সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে। কারণ তিনি তৃণমূল কংগ্রেসের কিন্তু একজন বড় নেতা ছিলেন এবং মমতা ব্যানার্জিকে ফাইট করে ভবানীপুরে মমতার নিজ আসন থেকে তিনি কিন্তু জয়লাভ করেছেন। এই বিষয়গুলো আলোচনা, সেই ক্ষেত্রে তাকেই এইখানে এবং তিনি পশ্চিমবঙ্গে খুব বেশি ভোকাল। তিনি বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলেন এবং তার যে অন্যান্য বাংলাদেশ সহ অন্যান্য বিষয়েও তিনি খুব সরব ভূমিকা রাখেন। এবং শনিবার কিন্তু আপনি জানেন যে শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বয়ং উপস্থিত থাকবেন। এবং শুধু তিনিই নয়, পুরো ভারতবর্ষ জুড়ে সেক্ষেত্রে একটু আলোচনায় নিয়ে আসেন যে এই যে সীমান্তে কিন্তু কড়াকড়ি আরোপ করা হয়েছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেরকম কোনো ঘটনা নেই। পুশিন নিয়ে কি তথ্য আছে? দেখুন, পুশিন নিয়ে আমাদের আজকে একটি অনুষ্ঠানে সেখানে ভারত থেকে পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজেপিকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, রাজনৈতিক ও অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা যাচাই বাছাই করে তালিকা করতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে একথা জানান তিনি। শাফি, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যদিও সেরকম কোনো ভাবছে না, কিন্তু তারপরও সীমান্তে কি ব্যবস্থা নেওয়া হলো এবং সামগ্রিকভাবে সরকারের বক্তব্য কী? দেখুন, বাংলাদেশ সীমান্তে তো বরাবরই বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত একেবারে 4 পাশ থেকেই বলা যায়, সেই সীমান্ত নিয়ে এক ধরনের উদ্বেগ কিন্তু সবসময়। বাংলাদেশে যখন 5 আগস্ট সরকার পতন হলো তখন কিন্তু সীমান্ত উদ্বেগ ছিল। তার পরবর্তীতে এবং গত 16 বছর যখন বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে
গোল্ডেন সময় বলা হয়, মানে দুই সরকারের পক্ষ থেকে বলা হয় সবচেয়ে সোনালী যুগ ছিল। তখনও কিন্তু সীমান্ত হত্যা সবচেয়ে বেশি ছিল, 305 জনের মতো কিন্তু 10 বছরের একটা বিজেপি একটা লিস্ট দেয়। এই সীমান্তে পুশিং কিংবা সীমান্ত হত্যা এগুলো কিন্তু খুব একবার চলমান প্রক্রিয়া চলতেই থাকে, কোনো সরকারই কিন্তু একেবারে খুব বেশি নিয়ন্ত্রণ করতে পেরেছে ব্যাপারটা এইরকম না। পাশাপাশি তবে পাশাপাশি বাংলাদেশে এই যে শাফিক কোরবানি আসলেও তো এই সীমান্তে কড়াকড়ি হয়। এক্স্যাক্টলি কুরবানি চাল ধরেন যে হচ্ছে এখন যেহেতু একবারে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা, যেহেতু পাশের প্রতিবেশী একেবারে যে রাজ্যটি আছে ভারতের পশ্চিমবঙ্গ, সেখানে যেহেতু হিন্দুত্ববাদী সরকার এখন আছে, সেই কারণে একটা ভয়ের জায়গাটা আরেকটু বেশি তৈরি হয়েছে। এবং বাংলাদেশের আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখছিলাম যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া যতগুলো আসন রয়েছে সব কয়টি আসনে বিজেপি পাশ করেছে, সেই কারণে সীমান্তে পুশিনের ব্যাপার প্রসঙ্গটি আসছে। তবে বাংলাদেশ সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে, আপনি শুনছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে বিজেপিকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে এবং যাতে নজরদারিটা ঠিক থাকে, এবং পাশাপাশি অন্যান্য বিষয় যেগুলো আছে বাংলাদেশের তো আরও অমীমাংসিত প্রচুর বিষয় আছে, 54টি নদীর পানির সংকট, এগুলো নাব্যতার পানির সংকট আছে, তিস্তার ব্যাপার আছে, এগুলো বাংলাদেশের সঙ্গে ভারতের কিন্তু প্রচুর সমস্যা আছে, সেগুলো নিয়ে হয়তো আলোচনা করা হবে। এবং পাশাপাশি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে বিষয়টি বলেছেন যে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার, এই বক্তব্যগুলো কিন্তু পলিটিক্যাল রেটরিকের মতোই বলা যায়, তবে ডিপ্লোম্যাটিক্যালি এগুলোই বলতে হয় আসলে সুসম্পর্ক চায়। এবং যেহেতু এক ধরনের অবনতি হয়েছিল 5 আগস্ট পরবর্তী, এবং সেটা যে খুব বেশি অগ্রগতি হয়েছে সেটি কিন্তু বলা যায় না, কারণ বাংলাদেশ কিন্তু ভিসা, চিকিৎসা এসব বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পায়নি এখন পর্যন্ত। যদিও ভারত সরকার বলেছিল যে বাংলাদেশের যে গণতান্ত্রিক সরকার আসার পরে তারা একটা দারুণ সম্পর্কের দিকে যাবে, এখন পর্যন্ত সেটি হয়নি। তবে যেহেতু বিএনপির সেক্রেটারি জেনারেল মহাসচিব আব্দুল্লাহ শাফিক শেষ করতে হচ্ছে আজ। ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সংঘাত, একই সাথে সীমান্তে কড়াকড়ি আরোপ এবং সামগ্রিক বিষয় নিয়ে সরকারের অবস্থান, এ বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।